আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রম প্রকল্পের একটি ঘরে আগুনে পুড়ে স্বামী স্ত্রী সহ একই পরিবারে 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের আদর্শ গ্রাম শিমের খাল আশ্রম প্রকল্পে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বামী এমারুল মিয়া, তার স্ত্রী পলি আক্তার, তাদের সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা ও উমর ফারুক। ধর্মপাশা থানার ওসি এনামুল হক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শিমের খাল আশ্রম প্রকল্পের ঘরে প্রতিবেশীরা ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন। ঘরের ভেতর এমারুল মিয়া ও তার পরিবার ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে আগুনে পুড়ে অবস্থায় 6 জনের মৃতদেহ উদ্ধার করে। ঘরের ভিতরে কুণ্ড আরম্ভ হয়ে গেছে আগুনের। যখন কুণ্ড আরম্ভ হয়েছে তখন আগুন চারি টিনের উপরে ধরে নাই, ভিতরে জ্বলতেছে। তখন আমরা কি করছি, এই যে ঘরের দর এই যে বড় ওই যে মুসল্লাবাই টাকা ফাটা আসছিল, ওই ফাটাগুলো লইয়া কেউ সাবল লইয়া দরজা ভাঙবার চেষ্টা করছি। যদি আল্লাহ দিয়ে যদি তারা জীবন মানে যদি বাঁচা নিয়ে যায় একজন, তারপরও ভাঙ্গিয়া সার পারলাম না। তো আগুন মানুষ নাই, চুপ নাই, আমার শেষ। আমি যদি জানতাম তো প্রকাশ করতাম মানুষের কাছে, তো মানুষ জানলো এই ঘটনা ঘটে না। ছোট বাচ্চা তো রাত্রে বাইরে না হরে ডাক মনে আমরা উঠতে উঠতে সবার ডাকছি নিবার লেগে রাও শব্দ কোনো স্থায়ী হয়ে গেছে। আমলা ও ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে যোগ্য ও দক্ষতার ভিত্তিতে ওইসব পদে তাদেরকে পদায়ন করার এক দফা দাবিতে ঢাকা সহ সারা দেশে নার্স ও মিড ওয়াইফরা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করে। দাবি বাস্তবায়ন না হলে কালো কর্মবিরতি পালন করবে বলে জানান আন্দোলনরতরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, কর্মবিরতির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা বাংলাদেশে কিন্তু নার্সদের কিন্তু একটা কর্মবিরতি চলছে এবং তারা কিন্তু সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করছেন এবং তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে আজকে যদি তাদের এই এক দফা দাবি যদি মেনে না নেয়, তাহলে কিন্তু আগামীকাল তারা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত অর্থাৎ 5 ঘন্টা কিন্তু তারা কর্মবিরতি পালন করবেন। এবং তারা যেমনটা বলছেন যে আসলে তাদের এই নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডারদের পদত্যাগ করে নার্সিং এর থেকে তাদেরকে পদায়ন করার জন্য কিন্তু তারা এক দফা দাবি জানাচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে যদি আজকে তাদের দাবি মেনে না নেই, তাহলে কিন্তু তারা পরবর্তীতে তাদের এই দাবিকে আজকে 3 ঘন্টা তারা কর্মবিরতি পালন করছে এবং আগামীকালকে কিন্তু তারা 5 ঘন্টা কর্মবিরতি পালন করবে। আমি যদি একজনের সাথে একটু কথা বলি যে আজকে আপনাদের মূলত দাবিটা কি ছিল এবং আজকে না মানলে আপনারা কালকে কি করবেন? আজকে আমরা দাবিটা হচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে দক্ষ যোগ্য নার্স ও মিডওয়াইফ এবং নন নার্সিং ক্যাডারদের অপসারণের দাবিতে আমরা আজকে কর্মবিরতি পালন করছি 9টা থেকে দুপুর 12টা অবধি। এবং আজকে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তো আগামীকাল আমরা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি পালন করব। যেমনটা শুনছিলেন, আসলে আজকে তারা মূলত 3 ঘন্টা কর্মবিরতি পালন করছেন এবং আজকে যদি তাদের দাবি মেনে না নেই, তাহলে কিন্তু তারা আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত 5 ঘন্টা কিন্তু তারা কর্মবিরতি পালন করবেন। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে নার্সদের যে কর্মবিরতি, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3 কিলোমিটার এলাকার মধ্যে হর্ন বাজালে 500 টাকা জরিমানা করা হবে, কারণ এ এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায় ঘোষিত নীরব এলাকা উদ্বোধন করে এসব কথা বলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নীরব এলাকা বাস্তবায়নে আইনের কঠোর প্রয়োগে ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন বলেও জানান রিজওয়ানা। রাস্তায় যখন আমাদের স্বেচ্ছাসেবীরা যাবে, যখন তারা আহ্বান করবে, তার সাথে সাথে কিন্তু আইন প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেটও আছে। আমাদের বিমানবন্দরের ভিতরে আমাদের সিভিল এভিয়েশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে, একদিকে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছে, আরেকদিকে আমাদের ট্রাফিকের ম্যাজিস্ট্রেট আছে। ফলে আহ্বানের সাথে সাথে আইন প্রয়োগের কাজটাও শুরু করতে চাই।
12 বছর আগে সাভারে বিএনপির এমপি নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী ভোলা 4 আসনের সাবেক এমপি গ্রেপ্তার আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে 7 দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ। সকাল 10টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাকে। এদিকে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি থেকে জানিয়েছেন গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 14 আগস্ট জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। ডেঙ্গুর ভয়াবহতা যেন কমছেই না। শুধু সেপ্টেম্বরে ডেঙ্গু কেড়ে নিল 80টি প্রাণ। তার মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 18,097 জন রোগী। এর মধ্যে ডেঙ্গু আক্রান্তদের 43.67% ঢাকা মহানগর ও 56.33% ঢাকার বাইরের। মৃতদের মধ্যে 70% ঢাকা ও 30% ঢাকার বাইরে। চিকিৎসকরা বলছেন, সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা না হলে এর ভয়াবহতা কমানো সম্ভব না। ডেঙ্গু পরিস্থিতি জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে ডেঙ্গু পরিস্থিতি কেমন, কি হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, আর এডিস মশা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ আপনার চোখে পড়ছে কিনা জানাবেন। মারফি, ধন্যবাদ আপনাকে। গত 24 ঘন্টায় 70 জনের মতো ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে, এমনটি আমরা তথ্য পেয়েছি। আর একজন কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে এমনটি আমরা জানতে পেরেছি। তবে এর মধ্যেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে কিন্তু ভর্তির সংখ্যা বেশি। আপনি জানবেন যে বরিশালে এখন রোদ, কিন্তু গত 2 দিন আগে আবার বৃষ্টি ছিল। সুতরাং যখনই বৃষ্টি হয় পানি ওঠে, এর পরপরে কিন্তু ডেঙ্গু প্রবণতা বৃদ্ধি পায়। তার আগের 24 ঘন্টায় কিন্তু বরিশালে 111 জন ভর্তি ছিল। সুতরাং দিনের পর দিন কিন্তু ডেঙ্গুর প্রবণতা বাড়ছে এবং বরিশালের সাম্প্রতিক যেই অবস্থা সেটা হচ্ছে সিটি কর্পোরেশন এবং যারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন তাদের একদমই উদাসীনতা। আর এই উদাসীনতার কারণে কিন্তু বরিশালের পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে দিনে দিনে যত দিন যত যাচ্ছে অত কিন্তু অবনতি হচ্ছে, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু এদিকে দৃষ্টি রাখছে না। তার কারণ যেহেতু 24 ঘন্টায় 111 জন এবং 70 জন, তো 70-এর পর 111, তো সুতরাং আপনি বুঝতে পারছেন যে দিনে দিনে কিন্তু এটি বাড়ছে। আমরা কথা বলছিলাম সিটি কর্পোরেশনের সাথে, তারা বলছেন যে যে হারে তাদের মশা নিধনের কর্মসূচি যেভাবে করার কথা ছিল, আসলে তাদের সেই ইনস্ট্রুমেন্ট না থাকায় বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ড তারা সেভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। অপরদিকে বরিশালের পৌরসভা এবং যে উপজেলাগুলো রয়েছে সেখানে আসলে তেমন কোনো পদক্ষেপ দেখছি না। আপনি জানবেন যে জনপ্রতিনিধিহীন এখন বরিশাল, সুতরাং এখন এই অবস্থা ভঙ্গুর অবস্থায় চলছে গোটা বরিশালে। সুতরাং মশা দিনে দিনে বাড়ছে আর রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে, ভিড় বাড়ছে। তবে একটি কথা জানিয়ে রেখে, সেটা হচ্ছে হাসপাতাল এখন পর্যন্ত ডেঙ্গুর আক্রান্ত যে রোগীগুলো রাখা হচ্ছে তাদের নির্দিষ্ট কোনো স্থান এখন পর্যন্ত করতে পারেনি আসন সংকটের কারণে। মারফি, এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে। ধন্যবাদ আপনাকে। উজানের ঢলে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় এই নদীর পানি 23 সেন্টিমিটার বেড়েছে। তারপরও শহর রক্ষা বাঁধ পয়েন্টে নদীর পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে। এদিকে যমুনার পানি বৃদ্ধির হার কমেছে বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের শাকসবজির ক্ষেত। কুড়িগ্রামে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিস্তা নদীর পানি ভরে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এছাড়া কমেছে দুধকুমার ও ধরলার পানি। নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। নীলফামারীতেও কমেছে বিভিন্ন নদ নদীর পানি। আজ থেকে সুপার শপগুলোতে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই ঘোষণা দেন। আর নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরও কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। অভিযান চালানো হবে উৎপাদন কারখানাগুলোতেও। পলি ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের কথা বলা হয়েছে। 2002 সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও এতদিন তা বাস্তবায়ন না হওয়ায় এমন পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির 27 মিনা বাজার সুপার শপে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। রুবেল, জানাবেন যে পলিথিন নিষিদ্ধের নির্দেশনা সুপার শপগুলো মেনে চলছে কিনা, এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মারফি, আজ থেকে অর্থাৎ 1 অক্টোবর থেকে পলিথিন এবং প্লাস্টিক জাতীয় ব্যাগ সুপার শপগুলোতে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমরা যেখানটিতে রয়েছে মিনা বাজারে, সেখানটিতে আমরা দেখতে পেয়েছি যে পলিথিনের বিকল্প হিসাবে তারা আসলে পাটের তৈরি ব্যাগ, চটের তৈরি ব্যাগ, এই ধরনের ব্যাগ দিচ্ছে এবং কাগজের প্যাকেট দিচ্ছে। মূলত পলিথিন একদমই এখন উদাও বলা চলে। তবে এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে চটের ব্যাগ দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পণ্য নেয়ার জন্য, তখন সেটি তারা কিনে নিতে হচ্ছে এবং ব্যাগের সাইজ অনুযায়ী দামও নির্ধারণ করা হয়েছে। 21 টাকা, 24 টাকা, 35 টাকা এবং 37 টাকা নির্ধারণ করা হয়েছে পাটের পাতলা ব্যাগ। এবং এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে যে সুপার শপগুলিতে তারা পণ্য কেনার পর অতিরিক্ত ভ্যাট দেওয়ার পর আবারও ব্যাগ কিনে নিতে হচ্ছে। এটি তাদের কাছে একটি বাড়তি খরচ মনে করছে ক্রেতারা। মূলত আমরা যেটি দেখেছি যে ক্রেতারা যেই আপনার সুপার শপগুলিতে আজ থেকে যে সিদ্ধান্তটি হয়েছে সেই সিদ্ধান্তটি মেনে চলছে। তবে ক্রেতাদের দাবি ব্যাগের দাম যদি রাখা হয় সেটি যাতে সহনীয় পর্যায়ে রাখা হয় বা আরও কম রাখা হয়। আর যদি এই ক্রেতাদের দাবি যে সুপার শপ কর্তৃপক্ষই তাদের ব্যাগ সরবরাহ করবে, আগেও যেটি করতো। তবে সুপার শপ কর্তৃপক্ষ বলছে আগে যেসব প্লাস্টিক জাতীয় ব্যাগ দেওয়া হতো সেই ব্যাগের দাম খুবই কম ছিল, সেই কারণে তারা সেটি বিনামূল্যে দিতে পারতো। কিন্তু এখন চটের ব্যাগের দাম বেশি হওয়ার কারণে তাদের ব্যাগের দাম নিতে হচ্ছে। এবং তারা বলছেন যে পরিবেশ উপদেষ্টার সাথে তাদের বৈঠকও হয়েছে এবং বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চটের ব্যাগ দেওয়ার ক্ষেত্রে তারা চটের ব্যাগের দাম রাখতে পারবে। তবে তারা বলছে যে আজকে যেহেতু প্রথম দিন, ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিছুটা বিতণ্ডা হলেও সেটি তারা অনুধাবন করে উপদেষ্টার সাথে তারা আবারও মিটিং করে পরবর্তীতে বৈঠক শেষে সিদ্ধান্ত হবে। চটের ব্যাগের যদি দাম সরকারের পক্ষ থেকে কমানো হয় তবে তারা সেই ক্ষেত্রে দাম কম দাম রাখতে পারবেন, অথবা বিনামূল্যে যদি দেওয়ার সিদ্ধান্ত হয় সেই ক্ষেত্রে তারা সেটি বিবেচনা করবেন। এই ছিল মিনাবাজার থেকে সবশেষ খবর আমার কাছে। মারফি, ধন্যবাদ আপনাকে। আজ খোলা রয়েছে সাভার আশুলিয়ার প্রায় সব শিল্প কারখানা। সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় সকাল থেকে এখন পর্যন্ত শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। তবে ন্যাচারাল ডেনিম ও ন্যাচারাল ইন্ডিগো নামের দুটি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে ঢুকে কাজ বন্ধ রেখেছে। এছাড়া এখন পর্যন্ত অন্য কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়নি। আন্তর্জাতিক সংবাদ। আজ লেবাননে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। অপারেশন নার্দান অ্যারোস নামক এই অভিযানে এখন পুরোদস্তুম যুদ্ধক্ষেত্র লেবাননের মাটি। 2006 সালের পর এই প্রথম মুখোমুখি ইসরায়েলি ও হিজবুল্লাহ যোদ্ধারা। স্থল অভিযানের সাথে চলছে তুমুল বিমান ও কামান হামলা। এতে হিজবুল্লাহর সাথে তীব্র সংঘর্ষের শঙ্কা রয়েছে। শুধু সীমান্ত এলাকা নয়, হামলা চলছে লেবানন জুড়ে। রাজধানী বৈরুত, সিডনের ফিলিস্তিনি শরণার্থী শিবির বিমান হামলা হয়েছে। হামলার ঘটনা ঘটেছে সিরিয়ার দামেস্কেও। গাজা উপত্যকাও চলছে ইসরায়েলি বিভৎসতা। এতে যুদ্ধের পরিধি দ্রুতই বাড়ছে। বসত ভিটা ফেলে অনিশ্চিত গন্তব্যের পথে ছুটছেন বেসামরিক মানুষ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।